শাহবাগে বাংলা ব্লকেজে পুলিশের বাঁধা, ব্যারিকেড উপেক্ষা করে শিক্ষার্থীদের কর্মসূচি। সংবাদ সংগ্রহকালে সময় সংবাদের প্রতিবেদক ও ৩ চিত্র সাংবাদিকের উপর হামলা। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন পরিমার্জন করতে পারবে, হাইকোর্টের রায়ের মূল অংশ প্রকাশ। শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা, বললেন প্রধান বিচারপতি। চট্টগ্রামে এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দেয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন। কেন্দ্র সচিব ও কমিটি প্রধানকে অব্যাহতি, জেলা প্রশাসনের তদন্ত কমিটি। নর্থ সাউথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পিএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য কুমিল্লার সোহেল। কয়েক বছরেই কোটি কোটি টাকার মালিক, আঙুল ফুলে কলাগাছ 2 ভাই। এবং কক্সবাজারে আবারও পাহাড় ধসে 2 জনের মৃত্যু, কলাতলিতে জলাবদ্ধতা। কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তায়। জনপদের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া। শাহবাগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের হামলার শিকার হয়েছেন সময় সংবাদের প্রতিবেদক তোহা খান তামিম ও 3 চিত্র সাংবাদিক। বিকেলে কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেজের খবর সংগ্রহে গেলে এই ঘটনা ঘটে। প্রথমে ছবি নিতে বাধা দেয় শিক্ষার্থীরা, এরপর সাংবাদিকের উপর চড়াও হয়। জার্সির পেছনে আবির লেখা এক আন্দোলনকারীকে তার হেলমেট ছিনিয়ে নিতে দেখা যায়। পরে সেটি দিয়েই প্রতিবেদককে মারধর করা হয়। এছাড়া চিত্র সাংবাদিক সুমন সরকার, শামসুল আরফিন প্রিন্স ও সালাউদ্দিন আল মামুনের উপরও হামলা চালানো হয়। এ সময় প্রাণ ভয়ে তারা পাশের হাসপাতালের ভেতরে গিয়ে আশ্রয় নেন। এদিকে সময় সংবাদের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেজে ব্যাপক উত্তেজনা। বিকেলে রাজধানীর শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ, কিন্তু ব্যারিকেড উপেক্ষা করেই কর্মসূচি পালন করেন তারা। এক পর্যায়ে 2 পক্ষের মুখোমুখি অবস্থানে তৈরি হয় উত্তেজনা। এ সময় ঘণ্টা খানেক বন্ধ ছিল যান চলাচল। বেলা 3:30টার কর্মসূচি। কোটা সংস্কারের দাবিতে মাঠে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে জড়ো হয়ে 4:45টার দিকে শাহবাগ অভিমুখে। উল্টো দিকে দুপুর থেকে শাহবাগে কঠোর অবস্থানে পুলিশ। বিকেল 5টার কিছু আগে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মুখোমুখি আন্দোলনকারীরা। বাগবিতণ্ডা, পুলিশি বাধা। অবশেষে ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেয় কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। বন্ধ করে দেয়া হয় এই এলাকার যান চলাচল, আর পুলিশের সাজোয়া যানে চড়েই স্লোগান দেয় তারা। ধীরে ধীরে শাহবাগ থেকে পরিবাগে অবস্থান নেয় তারা। বিকেল গড়িয়ে সন্ধ্যা, রাজপথ, কারওয়ান বাজার থেকে শাহবাগ, ওদিকে সায়েন্স ল্যাব, পুরো এলাকা দখলে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও ছড়ায় উত্তেজনা। বাংলা ব্লকের কর্মসূচিতে কুমিল্লায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় কোটা সংস্কার আন্দোলনকারীদের। এতে 4 পুলিশ সদস্য ও 5 শিক্ষার্থী আহত হন। অন্যদিকে চট্টগ্রাম, সিলেট, রংপুর সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতাহাতি। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটবাড়ি এলাকার আনসার ক্যাম্পের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোড়ে। এতে 4 পুলিশ সদস্য ও 5 শিক্ষার্থী আহত হয়। চট্টগ্রামে কোটা আন্দোলনকারীরা মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয় তাদের।
সিলেট ও রংপুরেও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় আন্দোলনকারীদের। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নির্বাহী বিভাগ থেকে একটা আশ্বাস দেওয়া হোক, তাহলে আমরা এই রাজপথ থেকে ছেড়ে যাব। যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি আমরা সাধারণ শিক্ষার্থী দায়ী না, এখানে তৃতীয় পক্ষ ভোগার কারণে, তারা বাধা দেওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছিল। এছাড়া খুলনা, বরিশাল সহ বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। ওমর ফারুক, সময় সংবাদ। সরকার চাইলে কোটা পরিবর্তন পরিমার্জন করতে পারবে। মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে দেয়ার রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে আরও বলা হয়েছে, কোটায় পূরণ না হলে মেধা তালিকা থেকে নেওয়া যাবে। এ সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হবে রোববার। এর আগে সকালে প্রধান বিচারপতি কোটা বিরোধী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। এবার কোটার বল সরকারের দিকে ঠেলে দিলেন দেশের উচ্চ আদালত। বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করা হয়। রায়ে উচ্চ আদালত বলেছেন, সরকার চাইলে কোটা ব্যবস্থার পরিবর্তন পরিমার্জন করতে পারবে, আর কোটায় পূরণ না হলে নেওয়া যাবে মেধা তালিকা থেকে। কোটা নিয়ে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য দরকার ছিল হাইকোর্টের রায়। এদিন আংশিক রায় প্রকাশ হলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে রোববার। যদিও এ রায়ের কার্যকারিতার উপর বুধবার 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এই জাজমেন্টের কারণে যদি নির্বাহী বিভাগ মনে করে যে ওই কোটায় যে সংখ্যা দেওয়া আছে 30% সহ 5%, 10%, এটাকে বৃদ্ধি করা দরকার অথবা কমানো দরকার, তারা কমাতে পারবে অথবা বৃদ্ধি করতে পারবে। এখন যেহেতু অ্যাপিলেট ডিভিশনে সিএমপি ফাইল করা হয়েছে, এই জাজমেন্টের যখন পূর্ণাঙ্গ কপি বের হবে তখন আমরা সিপি ফাইল করব। সিপি ফাইল হওয়ার পরে এই জাজমেন্টের উপরে আলোচনা হবে। এর আগে সকালে এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানান, আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। শিক্ষার্থীদের সুপরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ হতে পারে আদালতে। মাননীয় প্রধান বিচারপতি যারা বলছেন যে দেখেন, নির্বাহী বিভাগের যে কোনো আদেশ তো চ্যালেঞ্জ করার জন্য আলটিমেটলি বিচার বিভাগের কাছেই আসে। উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন কোটা, তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবেন। সর্বোচ্চ আদালতের আদেশ ও প্রধান বিচারপতির আহ্বানের পরও আন্দোলন চালিয়ে যাওয়াকে আদালত অবমাননা এবং এর নেপথ্যে ভিন্ন উদ্দেশ্য দেখছেন রিটকারী আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আদালতের নির্দেশনার পর শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগ নেতারা। পরে রোকেয়া হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে স্লোগান দেন তারা। এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, আপিল বিভাগের আদেশের পরেও যারা এখনও আন্দোলন করছে তারা ছাত্র নয়, পেশাদার আন্দোলনকারী। দেশে একটি মহল কোটা আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার পায়তারা করছে উল্লেখ করে সাদ্দাম জানান, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এখন যারা রয়েছে তারা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী, আর এই বিএনপি জামায়াত যারা সমর্থন খেলা খেলছে ওরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী, আর এরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনহারী। কোন আন্দোলনেই যে তার সক্ষমতা এদের নেই, এবং যে কারণে আজকে এরা ভর করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এই কোটা ব্যবস্থার একটি যৌক্তিক ন্যায়সঙ্গত সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করবে। কোটা সংস্কার আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে ছাত্রদল। সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, সরকারি চাকরিতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বল্প কোটা ছাড়া অন্য সব কোটা বাতিলের পক্ষে তারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের যারা বিভিন্ন ইউনিটের আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিজয় সরণি কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দেয়া হয়েছে দ্বিতীয় পত্রের প্রশ্ন।
এ ঘটনায় পরীক্ষার কেন্দ্র সচিব শিবশঙ্কর শীল ও পরীক্ষা কমিটির প্রধান আব্দুল্লাহ আল নোমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। এদিকে বিকল্প প্রশ্নে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা রুটিন অনুযায়ী হবে বলে জানালেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় চলমান এইচএসসি পরীক্ষায় রুটিন অনুযায়ী বৃহস্পতিবার বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। সে অনুযায়ী প্রস্তুতি ছিল সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার বিজয় সরণী কলেজের পরীক্ষার্থীদের। এমসিকিউ পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও লিখিত পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে হতভম্ব পরীক্ষার্থীরা। একই বিষয়ে দ্বিতীয় পত্রের প্রশ্ন দেয়া হয়েছে তাদের। পরে শিক্ষার্থীদের 1.5 ঘন্টা বসিয়ে রেখে প্রথম পত্রের প্রশ্ন এনে বেলা 12টায় লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হয়। যখন আমাদের এমসিকিউ শেষ হয়ে গেছে তখন ওই পর্যায়ে আমাদের এখনো কেন্দ্রে প্রশ্ন আসে নাই, যার কারণে স্যার এসে বললো যে তোমাদের পরীক্ষা আর 1 ঘন্টা পরে শুরু হবে। 1 ঘন্টা জায়গায় 1.5 ঘন্টা পরে ঠিক টাইম 12টার সময় আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে। এই টাইমটা ওয়েস্ট হয়েছে বিধে আমরা কিন্তু অনেক সূত্র মাথা থেকে ভুলে গেছি, বাট এটা আমাদের উপর একটা প্রভাব পড়ছে অনেক বাচ্চারও। এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রের যিনি কেন্দ্র সচিব ছিলেন তাকে আমরা দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমাদের যিনি কনভেনার ছিলেন, পরীক্ষা কমিটি কনভেনার, তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি করা হয়েছে। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের পরীক্ষা রুটিন অনুযায়ী বিকল্প প্রশ্নে হবে বলে জানালেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। দ্বিতীয় পত্র দিয়েছে, এখন দ্বিতীয় পত্র দিলেও ওইটা ধরেন প্রশ্ন উঠলো, ওই কোডটা আমরা আর ব্যবহার করব না, আমাদের বিকল্প ব্যবস্থা আছে। বিজয় সরণী কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা 633 জন। এর মধ্যে পদার্থবিজ্ঞানের পরীক্ষার্থী ছিল 360 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে গ্যাস সংকটে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাগরে ভাসমান এলএনজি টার্মিনাল। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতের জন্য সেটি এখন সিঙ্গাপুরে। এর মধ্যে সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেয় রাজধানী সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে সংকট। তবে পেট্রো বাংলা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করে দায়িত্ব সারলেও অন্য দায়িত্বশীলরা একেবারে চুপ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বঙ্গোপসাগরের অদূরে মহেশখালীতে ভাসমান অবস্থায় থাকা দুটি টার্মিনাল থেকে প্রতিদিন অন্তত 1100 মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগান দেওয়া হচ্ছে জাতীয় গ্রিডে। দুটি এলএনজি বহনকারী হলো সিঙ্গাপুর থেকে আমদানি করা এসব তরল এলএনজি রূপান্তরের মাধ্যমে গ্যাসের রূপ পায়। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপকূলের উপর দিয়ে অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। আর এই ক্ষতিগ্রস্ত টার্মিনালটিকে মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরে, যে কারণে সরবরাহ কমে আসে 600 মিলিয়ন ঘনফুটে। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়। রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহে বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে মঙ্গলবার সন্ধ্যার পর বঙ্গোপসাগরের তীরবর্তী আনোয়ারা এলাকার চায়না ইকোনমিক জোন অংশে জেটি নির্মাণের সয়েল টেস্ট চলাকালে 42 ইঞ্চি ব্যাসার্ধের একটি গ্যাস পাইপে আঘাত করে। এর পরপরই ওই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার রাত থেকে এই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। মূলত মহেশখালী হয়ে কক্সবাজারে চকরিয়া, পেকুয়া এবং চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা মাটির নিচ দিয়ে আনা হয়েছিল এই পাইপ। এর মধ্যে একটি পাইপ শুধুমাত্র চট্টগ্রামে এবং অপরটি সীতাকুণ্ডের ফৌজদারহাট হয়ে ঢাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। রাজধানী ঢাকার পাইপটি মেরামত হতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আর চট্টগ্রামের অংশের পাইপে বর্তমানে 220 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। অবশ্য আগেও একবার ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রতিবারই টার্মিনালগুলোকে মেরামতের জন্য সিঙ্গাপুর পাঠাতে হয়। পেট্রো বাংলার সর্বশেষ 9 জুলাইয়ের তথ্য অনুযায়ী 3829 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ করা হচ্ছে 2605 মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে মাত্র 609 মিলিয়ন ঘনফুট এলএনজি থেকে দেখানো হলো, বাকি গ্যাসের যোগান আসছে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে এবিসি ঘোনা এলাকায় টিলা ধসে পড়লে স্বামী স্ত্রী 2 জনই সেই মাটি সরিয়ে নেন। পরে স্ত্রী জমিলা যখন রান্নাঘরে যান ঠিক তখনই আবার পাহাড় ধসে মাটি চাপা পড়েন তিনি। এ সময় আহত হন তার স্বামী করিমও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জমিলাকে মৃত ঘোষণা করেন। এদিন ভোর 6টায় শিকদার বাজার এলাকায় সাইফুল ইসলামের বাড়ির ওপর আকস্মিকভাবে পাহাড় ধসে পড়ে। ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে এক শিশু। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে
তাকেও মৃত ঘোষণা করা হয়। এদিকে ভারী বর্ষণে কক্সবাজারের কলাতলী হোটেল মোটেল জোনে রাস্তার উপর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। দেশের বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে বন্যার পানি, তবে বানভাসীদের দুর্ভোগ এখনো কমেনি। বিশুদ্ধ পানির অভাব সহ দেখা দিয়েছে খাদ্য সংকট। জামালপুরে তলিয়ে যাওয়া রাস্তায় হাঁটু পানি মারিয়ে চলাচল করছেন বানভাসীরা। পানিবন্দী মানুষ টানা 8 দিন পর আবারও ঘরে ফিরতে শুরু করেছেন। সিরাজগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে যমুনার পানি। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট। জেলার 70টি বিদ্যালয় প্রাঙ্গণে পানি ওঠায় বন্ধ আছে পাঠদান। গাইবান্ধায় আবারও 2 দিনের ব্যবধানে বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র নদের পানি। হাঁটু পানি মারিয়ে স্কুল কলেজে যাচ্ছে শিক্ষার্থীরা। এদিকে কুড়িগ্রামে বিপদসীমা ছুঁই ছুঁই করছে তিস্তার পানি। অন্যান্য নদ নদীর পানি মিলিয়ে চরম বিপাকে চর ও নিম্নাঞ্চলের অন্তত 2 লাখ বাসিন্দা। দেখা দিয়েছে ভাঙনও। এসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার 17 জনের একজন আবু সোলেমান মোহাম্মদ সোহেল। তার গ্রেফতারের খবরে গ্রামের বাড়ি কুমিল্লায় তৈরি হয়েছে চাঞ্চল্য। অল্প কয়েকদিনে সাধারণ গৃহস্থ বাবা ও জুয়েলারি দোকান চালানো ভাইয়েরা কি করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন তা নিয়ে চলছে আলোচনা। বিস্তারিত বাহার রায়হানের ছবিতে ইশতিয়াক আহমেদের রিপোর্ট। সরকারি কর্ম কমিশন পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর থেকে তাদের নানা ফিরিস্তি উঠে আসছে গণমাধ্যমে। এবার সামনে এলো অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার আবু সুলেমান মোহাম্মদ সুহেল ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব। নিজেকে একজন প্রপার্টি ডেভেলপার পরিচয় দেওয়া সুহেলের গ্রামের বাড়ি দেখতে সাধারণ হলেও বাড়ির চারপাশে তার বাবা বোনের নামে কিনেছেন 15 একরের বেশি জমি। এছাড়া গত বছর 1.5 কোটি টাকায় কিনেছেন 60 শতকের আরও একটি জমি। সুহেলের 2 ভাই সুজন ও খালেদ কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলায় গড়ে তুলেছেন ওহাব জুয়েলারি নামে 2টি প্রতিষ্ঠান। তারা অনেক সম্পদ কিনছেন, কিভাবে কিনছে এটা সঠিক বলতে পারেন। শোনেন আমি কিছুই তো সে তো ঢাকাতে আছে, কোনো জায়গা টাকা থাকলে আপনারা আইডেন্টিফাই করেন উনি এটা ষড়যন্ত্রের শিকার। সে সুহেলের লেখাপড়া হাতে খড়ি গ্রামের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পরে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাশ করে ঢাকা কমার্স কলেজে ভর্তি হন। সেখান থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ধ্যাকালীন EMBA শেষ করেন। পরে ঢাকা মিরপুরে শুরু করেন গার্মেন্টস ব্যবসা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। সময়। গভীর বঙ্গোপসাগরে বিদেশি বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টার অভিযোগে 8 জলদস্যুকে আটক করেছে নৌবাহিনী। গত 5 দিন ধরে গভীর সাগরে টহলের দায়িত্ব পালন করছিল নৌবাহিনীর জাহাজ শহীদ দৌলত। বুধবার মধ্যরাতে কুতুবদিয়া চ্যানেলে অবস্থানরত ব্রিটিশ জাহাজ MV প্যানগয়ারে জলদস্যুতার বার্তা দেয়া হয় নৌবাহিনীকে। ধাওয়ার মুখে জলদস্যুদের বহনকারী কাঠের বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে শেষ রক্ষা হয়নি। আটক করা হয় 8 জলদস্যুকে। উদ্ধার করা হয়েছে জাহাজ থেকে লুট করা মালামাল। আটকদের পতেঙ্গা থানায় হস্তান্তরের পাশাপাশি মামলা দায়ের করেছে নৌবাহিনী। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখা সহ অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বন সংলগ্ন 52টি নদী ও খালের তীরে ম্যানগ্রোভ বনায়নের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এর মাধ্যমে সুন্দরবনের উপরিভাগে হারিয়ে যাওয়া অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে চায়। জলবায়ু তহবিলের লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের ফ্রান্সের দেয়া প্রতিশ্রুত অর্থ থেকে ফরাসি উন্নয়ন সংস্থা ও IUCN প্রকল্প বাস্তবায়ন করবে। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। সুন্দরবনের উপরিভাগে ম্যানগ্রোভ বনে বিভিন্ন প্রজাতির গাছপালা একসময় এর ভারসাম্য ধরে রাখতে বড় ভূমিকা রাখত। তবে গত কয়েক দশকে গাছপালা কেটে মানব বসতি তৈরি, নদীর পাড়ে বেড়িবাঁধ, ঘের ইত্যাদি মানব সৃষ্ট কারণে বন সংশ্লিষ্ট 52টি নদী ও খালে পানি প্রবাহ কমে গেছে, কোথাও প্রবাহ বন্ধ হয়ে গেছে একেবারে। এতে নদী ও খালের তীরবর্তী ম্যানগ্রোভ বন বিলীন হয়ে গেছে। এই অবস্থায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় আপার সুন্দরবন রেস্টোরেশন প্রকল্প গ্রহণ করেছে বন বিভাগ। এর আওতায় বাগেরহাটের বলেশ্বর থেকে সাতক্ষীরার কালিন্দী নদী পর্যন্ত এলাকায় ম্যানগ্রোভ বনায়ন করা হবে। আগামী 3 মাসের মধ্যে পাইলটিংয়ের মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হবে। ম্যানগ্রোভ বনায়ন তৈরি করতে পারি তাহলে আমাদের নদীগুলির নাব্যতা বৃদ্ধি পাবে,
আমাদের এখানকার যে মাছের যে প্রজনন মাছের সংখ্যা বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন শুধু বনায়ন নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এর তদারকিও করতে হবে। এটা মেইনটেইন করতে পারলে একটা সার্টেন টাইম পরে এর সাথে সাকসেশনের পরবর্তী যে প্রজাতিগুলো আসে সেই প্রজাতিগুলো নিয়ে আসতে হবে। প্রথম ধাপে 2টি নদীর তীরে 3 বছর মেয়াদি বনায়ন হবে, যাতে ব্যয় হবে 45 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শাহবাগে বাংলা ব্লকেটে পুলিশের বাধা, ব্যারিকেড উপেক্ষা করে শিক্ষার্থীদের কর্মসূচি, সংবাদ সংগ্রহকালে সময় সংবাদের প্রতিবেদক ও 3 চিত্র সাংবাদিকের ওপর হামলা। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিমার্জন করতে পারবে, হাইকোর্টের রায়ের মূল অংশ প্রকাশ। শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা, বললেন প্রধান বিচারপতি। এবং চট্টগ্রামে এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দেয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন। কেন্দ্র সচিব ও কমিটি প্রধানকে অব্যাহতি, জেলা প্রশাসনের তদন্ত কমিটি। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় আপনাদের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।